আজকের গল্প সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের মধুরেণু সমাপয়েত। প্রথম যখন ফুটেছে কলি আমার মল্লিকা বনে, গানটা যথেষ্ট আবেগ দিয়ে গাইবার চেষ্টা করছিল সুলগ্না। সামনে একমাত্র শ্রোতা অশীতপর বৃদ্ধা ঠাকুমণি প্রমীলা। বৃদ্ধা বললে অবশ্য ঠাকুমণিকে অপমান করা হয়। শরীরে জড়া এলেও মনের দিক থেকে বিলকুল তরতাজা। এখনও সকালে উঠে স্নান পুজো সেরে নিউজ পেপারে চোখ বুলানো চাই। ঠাকুমণি খুব ভালোবাসেন ওর গলার গান শুনতে। ওর পছন্দের গানগুলো তুলে শোনায় কেবল ওনাকেই। সুলগ্না জানে ঠাকুমণির কাছে প্রাণের স্পর্শ প্রাধান্য পাবে। সুর তাল লয়ের নিয়মে আবদ্ধ, ব্যাকরণের কড়াকড়ি নয়। প্রমীলা অবাক হয়ে তাকিয়ে থাকেন তার প্রিয় নাতনিটির দিকে। ফর্সা পাতলা গোলাপি ঠোঁট, টিকালো নাক, আর এক ঢাল চুলের নাতনির মধ্যে খুঁজে পান অকালে চলে যাওয়া মায়ের আদল। শুধু মায়ের লাল পাথরের নাকছাবির ঠিকরে ওঠা লালচে মায়াবী আলোটা নেই কেবল। অনেক বলেছেন, কিন্তু আজকালকার কলেজে পড়া মেয়ে নাতনিটিকে রাজি করাতে পারেননি। অমন লাল পাথরের নাকছাবি নাকি ফ্যাশন বিরোধী। ফ্যাশনের মাথামুন্ডু বোঝা দেয়, ছেঁড়া প্যান্টও নাকি আজকাল ফ্যাশন। ওকে দেখে দীর্ঘশ্বাস মোচন করেন নীরবে। বিয়ের 12 বছর বাদে অনেক ডাক্তার বদ্যি তাবিজ কবজের পর মেজ বউ যখন এই মেয়ের জন্ম দিল, হতাশা গোপন করতে পারেননি প্রমীলা। বড় ছেলের ঘরে তিনটি মেয়ে, এতদিন পর মেজ বউ একটা মেদা ছাঁদার জন্ম দিল। মনের কথাটা মুখেই এসে গিয়েছিল সেদিন। প্রমীলার স্বামী সৌরীন্দ্রমোহন তখন বেঁচে। খুব ধমকে দিয়েছিলেন সেদিন স্ত্রীকে, মা লক্ষ্মী এসেছেন সংসারে, অশ্রদ্ধা করছো কেন? স্বামীর বকুনিতে দমলেও মনে মনে গজরাচ্ছিলেন তিনি। বংশরক্ষা হলো না যে। বছর দুয়েকের মধ্যেই অবশ্য সে দুঃখ ঘুঁচল। ছোট ছেলের ঘরে যমজ নাতি এলো বংশের বাতি দিতে। গর্বিত ঠাকুরদা সৌরীন্দ্র তখন বলেছিলেন, দেখলে তো, মা লক্ষ্মী সৌভাগ্য নিয়ে এসেছেন। মনে মনে স্বামীকে সেদিন সমর্থন করেছিলেন। তখন সুখের ঢল নেমেছে প্রমীলার সংসারে। 3 ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার। পুণ্যবান মানুষ ভরা সংসার রেখে ভবসংসার ত্যাগ করলেন। তারপরে শুরু হলো ধ্বংসের পালা। বাড়ি বিক্রি হয়ে গেল, ছেলেরা আলাদা হয়ে ছড়িয়ে গেল 3 শহরে। প্রমীলাও ভাগের মা হয়ে আজ এখানে কাল সেখানে। বড় ছেলের ঘরে 3 নাতনির বিয়ে হয়ে গেছে। 2 নাতিও চেন্নাইতে পড়াশোনা করছে। কাছে বলতে এই নাতনি। মনের কথা হয় ওর সাথেই। ওর খুব আগ্রহ ঠাকুমণির ছোটবেলার গল্পে। ওর জন্যই মাঝে মধ্যে ফিরে যেতে হয় অতীতের সরণিতে। খেই হারিয়ে গেলে ও ধরে দেয়। রাতে শুয়ে শুয়ে শুরু হয় ঠাকুমণি ও নাতনির গল্প। ঠাকুমণির বলার ভঙ্গিমাটি চমৎকার, ছবির মতো দেখতে পাই সুলগ্না। অধুনা বাংলাদেশের পাবনা জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম প্রসন্ন কুমার লাহিড়ীর মেজ মেয়ে প্রমীলার। 2 ছেলে প্রতুল প্রমোদের পর 3 মেয়ে অমলা, প্রমীলা, নির্মলা। প্রসন্ন স্থানীয় জমিদারির নায়েব ছিলেন। সততার দরুন প্রসন্ন সংসারে মা লক্ষ্মীর চাঞ্চল্য থাকলেও সরস্বতীর কৃপায় অভাব হয়নি। 2 ছেলেকে ঢাকার কলেজে পড়িয়েছেন প্রসন্ন। 20 শতাব্দী তখন শৈশব ছাড়িয়ে সবে কৈশোরে পা রেখেছে। শিক্ষিত জ্ঞানী মানুষ প্রসন্ন। সে আমলে প্রতিবন্ধী মেয়েকে বিনাপণে জীবনসঙ্গিনী নির্বাচন করেছিলেন নির্দ্বিধায়। শৈশবে পিতৃহারা খোঁড়া মেয়ে নিস্তারিণীকে নিয়ে বড় আতান্তরে পড়েছিলেন বিধবা সৌদামিনী। অভাগীর আবার রূপ ফেটে পড়ছে। 13 পার করে 14 পা দিয়েছে গেল ভাদ্রে। আর কতদিন? কার কখন কুনজর লাগে ভয়ে কাঁটা হয়ে থাকতেন সৌদামিনী। আত্মহত্যা মহাপাপ, নইলে হয়তো এতদিনে তাই করে ফেলতেন। সেরেস্তার কাজে এসে নজরে পড়েছিল প্রসন্নর অসহায় মা মেয়ের উপর। গ্রামের পুরোহিত মারফত প্রস্তাব পাঠিয়েছিলেন। হাতে চাঁদ পেয়েছিলেন সৌদামিনী। হীরের টুকরো ছেলে, অবস্থাপন্ন ঘরের ছেলে। 2 ভাই 3 বোনের ভরন্ত সংসার। বাপ বুড়ো বয়সে কৌলিন্য রক্ষার নামে একটি কিশোরী মেয়েকে বিয়ে করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে এক বস্ত্রে ঘর ছেড়েছিল প্রবল আত্মমর্যাদা সম্পন্ন প্রসন্ন। সম্বল পেটে বিদ্যা আর মূলধন সততা ভাঙিয়ে দিন কেটে যাচ্ছিল। সৌদামিনীর অনুরোধে তার বাড়িতেই সংসার পাতল প্রসন্ন নিস্তারিণী। সেরেস্তার কাজে বাইরে বাইরেই থাকতে হতো প্রসন্নকে। খোঁড়া হলেও কাজে কর্মে যথেষ্ট পরিপাটি। লক্ষ্মীমন্ত মেয়েটা নিজস্ব সংসার পেয়ে অভিযোগের অবকাশ রাখল না।
রাগী তেজি প্রসন্ন ক্রমে শান্ত সুবিবেচক সংসারী হয়ে উঠলেন নিজের অজান্তে। অথচ সুবিবেচক প্রসন্ন যে কেন এমন আত্মঘাতী হঠকারিতার পরিচয় দিল তার ব্যাখ্যা মেলা ভার। মানুষ নিজেকেই বোধহয় সবচেয়ে কম চেনে। নইলে সামাজিক কুপ্রথার কঠোর সমালোচক প্রসন্ন 8 বছরের অমলাকে গৌরীদান করে পুণ্য কামাতে যাবেন কেন? মায়ের রং রূপ সবটাই পেয়েছিল অমলা। একঢাল চুল, টানা টানা চোখ, টিকালো নাক, প্রসন্নর আদরের পুঁটি। যেখানেই যেত সবার নজরে পড়ে যেত। জমিদার বাড়ির বড় তরফের ছেলের বিয়েতে মেয়েকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়াটাই কাল হলো নিস্তারিণীর। জমিদার গিন্নির বোন এসেছিলেন রাজশাহী থেকে, তাদেরও জমিদারি আছে। অমলাকে দেখে পছন্দ হয়ে গেল তার একমাত্র 21 বর্ষীয় কলকাতার হিন্দু কলেজে পড়া সুপুরুষ ছেলে নগেন্দ্রনাথ সান্যালের জন্য। শিক্ষিত বড় ঘরের ছেলে, যেচে প্রস্তাব দিয়েছে, না করতে পারল না প্রসন্ন। সাধ্য মতো খরচাপাতি করে মেয়ের বিয়ে দিলেন। লোকে ধন্য ধন্য করল। ভাগ্য বটে লাহিড়ী মশাইয়ের, বিনা পণে এত বড় বাড়িতে আত্মীয়তা, কত বড় পুণ্যির ফল। অমলাও খুব খুশি। কত গয়না, লাল শাড়ি, বর কি সুন্দর দেখতে, একদম রূপকথা রাজপুত্র। প্রমীলা তখন বছর 6-এর, ড্যাব ড্যাব করে দেখছিল সব। পুতুলের বিয়ে দেখেছে, ভেবেছিল অমন কিছুই হবে। দিদি যখন পালকি চড়ে বরের সাথে চলে যাচ্ছিল তখন ভ্যাঁ করে কেঁদে দিয়েছিল ও। দিদিও খুব কাঁদছিল। ঘটনার গুরুত্ব ক্রমশ হৃদয়ঙ্গম হচ্ছিল ওর। আজন্ম পরিচিত পরিবেশ ছেড়ে অচেনা অজানা জগতে মানিয়ে নিতে ধীরে ধীরে মেয়েদেরই কষ্ট হয়। সেখানে বালিকাটে যেন অথই জলে পড়ে গেল, পাষাণও গলে যায় সেই মর্মান্তিক দৃশ্যে। সান্যাল বাড়ি থেকে অবশ্য বলেছিল মেয়ে 13-14 হলেই শ্বশুর বাড়ি পাঠাতে। বিয়ের পর প্রথমবার তো যেতেই হবে। একটানা কেঁদে প্রায় অজ্ঞান বালিকাবধূকে কোলে করে পালকিতে তুলে ঘরে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন আপাতকঠিন প্রসন্ন। মনে হচ্ছিল নিজ হাতে ঘরের লক্ষ্মী বিসর্জন দিয়ে এলেন। এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে না দিলেই বোধহয় ভালো হতো। কিন্তু যা হওয়া তা তো হয়ে গেছে। নিস্তারিণী নির্বিবাদী অন্তর্মুখী মানুষ, স্বামীর সিদ্ধান্তের প্রতিবাদ করেননি কখনো। মনের অসন্তোষ মুখে আনেননি কখনো দীর্ঘ বিবাহিত জীবনে। অষ্টমঙ্গলায় মেয়ে এলো জোরে। এ কদিনই সোনার প্রতিমা কালীবর্ণ হয়ে গেছে, সারাক্ষণ ভয়ে সিঁটিয়ে আছে। জামাই 2 দিন থেকে চলে যেতেই হাঁপ ছেড়ে যেন বাঁচল মেয়েটা। আবার আগের মতোই বোনেদের সাথে দৌড়ঝাঁপ। পুজোর সময় তলব এলো শ্বশুরবাড়ি থেকে। বাড়ির পুজো, নতুন বউকে পাঠাতে হবে। কালী পুজো মিটলে তারা আবার বউকে পাঠিয়ে দেবে। নাছোর মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে পাঠালেন। মেয়ের কান্নায় মন ভিজলেও মেয়েকে বুঝতে দিলেন না প্রসন্ন। সাধ্যমতো কুটুমবাড়ির জন্য তত্ত্বও নিলেন, নইলে মেয়েকে যদি 2 কথা শোনায় প্রাণে সইবে না। যাওয়ার সময় নিস্তারিণী চাপা গলায় স্বামীকে বললেন, বেয়াই মশাইকে বলবেন বেয়ান যেন রাতের বেলা পুঁটিকে সঙ্গে নিয়ে ঘুমান। ও এখনো খুব ছোট, এখনই জামাইয়ের কাছে পাঠানোর দরকার নেই। প্রসন্ন কি বুঝলেন কে জানে, মেয়েকে নিয়ে রওনা হলেন। আগমনীর আনন্দ সুরেতেও বিসর্জনের বাজনা কানে বাজছিল যেন তার। সেবারের পুজোতে মা যাননি। গ্রামের একমাত্র পুজো, গ্রামের জমিদার বাড়ির চণ্ডী মণ্ডপে। প্রমীলা অবশ্য গিয়েছিল বাবার সাথে দিদির শ্বশুরবাড়ি থেকে পাঠানো তত্ত্বের দামি পোশাক পরে। প্রসন্নও যেন একটু গর্বিত। শুধু কর্মচারী নয়, মেয়ের সৌজন্যে তিনি এখন আত্মীয়ের পদমর্যাদায় উন্নীত। আদ্যন্ত সংসারী মায়ের কাজে কদিন মন নেই। খুব ছোট হলেও মনে আছে প্রমীলার। মা লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। কালী পুজোর পর প্রসন্ন মেয়েকে আনতে গেলেন। তারা ভালো মানুষ, এক কথায় মেয়েকে আসতে দিলেও বলতে ভুললেন না প্রয়োজনে তাদের বৌমাকে যেন বলার সাথে সাথে পাঠানো হয়। অনুরোধ আদেশের মতো কানে বাজল প্রসন্নর। বাড়ি ফিরতেই মায়ের কাছে কেঁদে পড়ল পুঁটি। সে আর যাবে না শ্বশুর বাড়ি। শাশুড়ি রাত হলেই বরের কাছে পাঠিয়ে দেন ওকে। বরটা খুব পচা, খুব খারাপ খারাপ কাজ করে ওর সাথে। গায়ের সেমিস সরিয়ে দেখিয়েছিল পুঁটি। অপুষ্ট শরীরে কালশিটে আঁচড় কামড়ের দাগ। ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আলোকপ্রাপ্ত নগেন্দ্রনাথ নাটক নোভেলে রগরগে শারীরিক বর্ণনায় উত্তেজিত হয়ে হাতের কাছে পাওয়া ছোট্ট গিনিপিগটার উপর তার অর্জিত জ্ঞানের এক্সপেরিমেন্ট চালিয়েছে। বাড়ন্ত গড়ন হলেও 8-9 বছরের মেয়ের পক্ষে কি সম্ভব পূর্ণবয়স্ক পুরুষদের চূড়ান্ত কামনা নিরসন করা?
সুতরাং ব্যাপারটা চরম অত্যাচারের পর্যায়ে চলে গেছে। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতে পারত না পুঁটি। দিদিকে দেখে বর ব্যাপারটা মূর্তিমান আতঙ্কের চেহারা নিয়েছিল প্রমীলার কাছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আর যাই করুক বিয়ে সে করবে না কখনো। প্রসন্নের আদরের পুঁটি বয়সে ছোট হলেও অভিজ্ঞতায় আর ছোট রইল না। বড় হওয়ার আগেই পরিণত হয়ে গেল। আগের মতো হাসে না, খেলে না, প্রয়োজন ছাড়া কথাও বলে না। শ্বশুরবাড়িতে অনুষ্ঠান লেগেই আছে, তলব এলেই মেয়েকে পাঠাতে হয়। আজকাল আর কাঁদে না অমলা। অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে গেছে। দম দেওয়া পুতুলের মতো যায়, ফিরে আসে ক্ষত বিক্ষত শরীর মন নিয়ে। অবশ্য ওর মনের খবর রাখতে কারই বা দায় পড়েছে। বেয়ানকে অনুরোধ করে লাভ নেই, বুঝে নিস্তারিণী ভবিতব্যের হাতে ছেড়ে দিয়েছেন অভাগীকে। নিস্তারিণীর আশঙ্কা বাড়িয়ে বয়সের আগেই মাত্র 11তেই রজস্বলা হলো অমলা, এবং আশঙ্কাকে সত্যি করে 12তেই অন্তঃসত্ত্বা। ততদিনে অবশ্য অমলা পাকাপাকিভাবে শ্বশুরবাড়িতেই থাকে। পড়াশোনার পাঠ চুকিয়ে নগেন্দ্রনাথও বাড়িতে থিতু হয়েছে। রোজ রাতে বরের ঘরে শুতে যাওয়াটা ছিল ওর কাছে বিভীষিকা। শাশুড়ি মায়ের কাছে কান্নাকাটি, ওজোরাপতি করেও লাভ হতো না। উল্টে ধমক দিতেন, বরকে ঘরে বাঁধ মুখপুরি, কলেজে পড়া ছেলে, তবুও তো ঘরে আসে। এমন মরা কান্না জুড়লে আর ঘরে আসবে না, বারমুখো হয়ে যাবে, তখন বুঝবি। আমরাও তো 12-13তেই ছেলে বিয়েছি, এমন ধারা কান্নাকাটি করিনি বাপু। এরপর পুরুষ মানুষের শরীর মন ভালো রাখা মেয়ে মানুষের প্রধান কর্তব্য ইত্যাদি নানাবিধ জ্ঞান উপদেশ, ধমক ধামক। কাজ না হলে চড়থাপ্পড়ে স্ত্রীর কর্তব্যে গাফিলতির অবকাশ দিতেন না শাশুড়ি মা। বাচ্চা হতে বাপের বাড়ি এসেছিল অমলা। দিদির অত বড় পেট দেখে খুব ঘাবড়ে গিয়েছিল প্রমীলা। অজানা আশঙ্কায় ভার হয়ে গিয়েছিল ওর শিশু মন। দিদিও যেন কেমন হয়ে গিয়েছিল শেষের দিকে। সেদিন ছিল চৈত্র মাসের এক মন কেমন করা বিকেল। উথাল পাতাল কালবৈশাখী ঝড়ে সেদিন অকাল সন্ধ্যা নেমেছে। দিদির প্রসব বেদনা উঠল। ওই ঝড়ের মধ্যে বাবা ছুটল ধাইমাকে ডাকতে। ততক্ষণে তুমুল বৃষ্টি নেমেছে। প্রকৃতিও যেন অসহায় মেয়েটির শোকে আকুল। সে রাতেই ফুটফুটে ছেলে হলো দিদির। নবজাতকের কান্না আর দিদির মর্মবিদারক মরণ যন্ত্রণা। মিশে গেল জন্ম আর মৃত্যু, মর্মস্পর্শী সে দৃশ্য। আজও চোখে জল আনে অশীতিপর প্রমীলার। সে রাতেই চলে গেল দিদি না ফেরার দেশে। রক্তস্নাত অমলার মুখে তখন অদ্ভুত প্রশান্তি। মরণ তাকে মুক্তি দিয়েছে সব যন্ত্রণা থেকে। সদ্যজাতটি তখন জীবন সুধা থেকে বঞ্চিত হয়ে কাতর কান্না জুড়েছে। শিশুটিকে বুকে তুলে নিলেন নিস্তারিণী। সদ্য মৃতা মেয়ের অশ্রু তখনও লেপ্টে আছে গালে। দিদির মৃত্যুর পর বিয়ে শব্দটির উপর তীব্র আতঙ্কের সৃষ্টি হলো প্রমীলার। এত বড় আঘাত পেয়ে প্রসন্নও যেন কেমন হয়ে গিয়েছিলেন। অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে রেখেছিল ছোট বড় সবাইকে। এর মধ্যে আবার সান্নাল বাড়ি থেকে প্রস্তাব এসেছিল। কালো হলেও তারা মৃতা বৌমার বোনকেই অগ্রাধিকার দেবে, কারণ নাতির দেখভাল নিজের মাসি যতটা করবে ততটা কি অন্য কেউ করবে, এই বিবেচনায়। মহানুভবতা দেখে মাসখানেক সময়ও দিয়েছিলেন তারা। পুঁটির মৃত্যু সম্পূর্ণ নতুন মানুষ করে দিয়েছিল প্রসন্নকে। অষ্টম বর্ষে গৌরীদান পুণ্যে চরম মূল্য দিয়ে সম্বিত ফিরল। সবিনয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তার কালো মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, ওই পাষণ্ডের হাতে আর নয়। তারা অবশ্য মাস তিনেকের মধ্যেই আবার ছেলের বিয়ে দিলেন। কিছুদিন পর লোক পাঠিয়ে 6 মাসের নাতিকে নিয়ে গেলেন। বংশের প্রদীপ বলে কথা। অমলার শেষ স্মৃতি হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন নিস্তারিণী। সময় সবচেয়ে বড় ওষুধ। ধীরে ধীরে সংসারে ফিরলেন। বড় ছেলে কলেজ পাশ দিয়েছে, জলপাইগুড়িতে সরকারি অফিসে কাজ পেয়েছে। ছেলের বিয়ে দেবেন এবারে। প্রসন্ন দেখে শুনে নিয়ে এলেন ষোড়শী সুষমাকে। তার প্রধান শর্ত ছিল মেয়ে যেন একটু বয়স্ক হয়, পুঁটির মতো পরিণতি যেন আর না হয়। অন্তত সে দুর্দশায় প্রসন্ন জড়িত থাকবেন না। সুষমা স্কুলে না গেলেও ওদের বাড়িতে পড়াশোনার চল ছিল। মনের মতো বৌমা এলো বাড়িতে। এদিকে প্রমীলাও বড় হচ্ছে। দেখতে দেখতে 15 হয়ে গেল। গাঁ ঘরে কথা উঠছে। অবশ্য আজ আর কথার পরোয়া করে না প্রসন্ন। তবুও মেয়ের বিয়ে তো দিতে হবে। পুঁটির মতো প্রমীলা অবশ্য অত সুন্দরী নয়। মুখ চোখ যদিও সুন্দর, মাথায় একঢাল চুল, তবু রং পেয়েছে সে বাবার মতো। কালো মেয়ে নিয়ে চিন্তার অবধি নেই নিস্তারিণীর। 2-1খানা সম্বন্ধ এসেছে। একজন দোজবর, অন্যজন বয়স কম হলেও মাথার ব্যামো আছে। পত্রপাঠ বিদায় করেছেন ঘটককে।
শেষ পর্যন্ত বড় বৌমার বাবা সম্বন্ধটা নিয়ে এলেন। রংপুরের এক প্রত্যন্ত গ্রামের জমিদার দেবেন্দ্রকান্তি মৈত্র তার ছোট ভাই সৌরীন্দ্রের জন্য একটি সুন্দরী সুলক্ষণা পাত্রী খুঁজছেন। প্রসন্ন শুনেই বেয়াই মশাইকে বললেন, এগিয়ে কাজ নেই, মেয়ে আমার সুন্দরী নয়, লোকজন ডেকে মেয়েকে অপদস্থ করা কেন? রূপ তো কারো হাতের মধ্যে নয়। তবে বেয়াইকে আর নিরস্ত্র করা গেল না। পাত্রের দাদাকে নিয়ে হাজির হলেন মেয়ে দেখাতে। কি আশ্চর্য, পছন্দ হয়ে গেল এক দেখায়। নাতনি আজও মজা করে বলে, ঠাকুমণি, কোন পাউডার মেখে বড় দাদুর চোখে ধুলো দিলে বলো তো? ফর্মুলাটা জানতে পারলে বেশ হতো। ফোকলা দাঁতে লাজুক হাসেন প্রমীলা। প্রসন্নর মনে সন্দেহ ছিল, জমিদার বাড়ির ছেলে, চরিত্র কেমন হবে কে জানে। বিয়ের পাকা কথায় ছেলের বাড়ি গিয়ে দেখেন বাল্য বিধবা নিঃসন্তান খুড়িমার শাসনে দিব্যি মানুষ হয়েছে দুই ভাই। পাত্র সৌরীন্দ্রকে দেখে চোখ জুড়িয়ে গেল। ডালিম দানার মতো গায়ের রং, কোঁকড়া চুল, টিকালো নাক, লম্বাটে গড়ন, কোমল চোখ দুটিতে মমতাময় দৃষ্টি। প্রমীলার ভাগ্য কি এতটাই ভালো? বিশ্বাস হয় না প্রসন্নর। এদিকে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই চোখের জলের বিরাম নেই মেয়ের। মেয়েকে গ্রামের স্কুলে 4 ক্লাস পর্যন্ত পড়িয়েছেন প্রসন্ন। পড়াশোনায় খুব আগ্রহ, আরও পড়তে চেয়েছিল মেয়ে। বিয়ে শব্দটা তার কাছে বিভীষিকা। মেয়েদের মতামতের কে কবে গুরুত্ব দিয়েছে আর? তবু তো 15 বছর সুযোগ পেয়েছে অনুরা থাকার, এই বা কম কি? শুভ দিনে এক বসন্ত সন্ধ্যায় বিয়ে হয়ে গেল। শুভ দৃষ্টির সময় অনিন্দকান্তি বরবেশী সৌরীন্দ্রকে দেখে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে প্রমীলা। মনে পড়ে যায় শৈশবে দেখা নগেন্দ্রনাথকে। এও অমন নৃশংস হবে না তো? দিদির শরীরের ক্ষতগুলো চোখের সামনে ভেসে ওঠে। মাথাটা হঠাৎ ঘুরে যায়। শারীরিক অস্বস্তি চোখ এড়ায়নি উপস্থিত আত্মীয় স্বজন প্রতিবেশীদের। কালো মেয়ের এমন ঘরে বরে বিয়ে, ঈর্ষান্বিত হুল বেঁধাতে মুখ্যম সুযোগ ছাড়ে না পাড়াতুতো বৌদি। কর্কশুরে বলেই ফেলে, তোর প্রাণী বিশেষের উদরে গব্যঘৃত সহ্য হয় না। কন্যা বিদায়ের সময় অকাল বর্ষণ সঙ্গী হলো প্রমীলার অঝোর অশ্রুপ্লাবনের। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি অকাল মৃত। সর্বময়ী কর্ত্রী বাল্যবিধবা খুড়ি শাশুড়ির তত্ত্বাবধানে প্রমীলাকে বরণ করে ঘরে তুললেন বড়জা মনোরমা। সার্থক নাম আসে, অপরূপা সুন্দরী, তেমনি কাজের। একা হাতে সংসারটা ধরে রেখেছে। আদর করে ঘরে তুলল, স্নেহের ডাক, আয় ছোট। প্রাণটা জুড়িয়ে গেল প্রমীলা। খুড়ি শাশুড়ি মৃণালিনীও স্নেহ চুম্বন এঁকে দিলেন। প্রমীলা এক ফাঁকে বলেই ফেলল, খুড়িমা, আমি আপনার কাছে থাকব। বাচ্চা মেয়েটিকে আশ্বস্ত করলেন মৃণালিনী। খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল তার, 11তেই বৈধব্য। স্বামী সোহাগের অভিজ্ঞতা বঞ্চিত। কেবল অনুমান করেছিলেন বিবাহিতা সখীদের রসালো গল্পে। মনে মনে হাসলেন, স্বামীর সোহাগ পেলে কি আর এই বুড়ির কাছে মন বসবে? এদিকে বৌদি তার ঠাকুরপোর পেছনে লেগেছে। তোমার দাদা তো তার নিজের সাথে রং মিলিয়ে ভাদ্র বউ এনেছে। তুমি তো বলতে কালো মেয়ে পছন্দ নয়। এখন সৌরীন্দ্র লাজুক নীরবতা প্রমাণ করে দিল প্রমীলাকে তার অপছন্দ নয়। সাংসারিক অভিজ্ঞতা মৃণালিনী বুঝেছিলেন যে বিয়ে বা বর প্রমীলার কাছে চরম আতঙ্কের। তিনি সময় দিতে চেয়েছিলেন, জবরদস্তি নয়। একদিন প্রমীলাই আপন করে নেবে সৌরীন্দ্রকে। শৈশবে মাতৃহারা ছেলে দুটো খুড়িমাকেই মা বলে জানে। জলপাইগুড়ি শহরের উচ্চশিক্ষিত অভিজাত বাড়ির মেয়ে বাল্য বিধবা মৃণালিনীকে তার ভাসুর সর্বেন্দ্র শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। চিরচেতা মৃণালিনী কোর্টে মামলা করে জয়ী হয়ে নিজের প্রাপ্য অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেন। গ্রামে এই সাহসিনী মহিলা ছিলেন এক মূর্তিমতী বিস্ময়। যদিও বাপের বাড়িতেই থাকতেন তিনি, অথচ ভাসুরের মৃত্যুর খবর পেয়েই সবার আগে এসে অনাথ শিশু দুটিকে বুক দিয়ে আগলে রেখেছিলেন তিনি। ওদের মা মারা গিয়েছিল আরও বছর 2 আগে। ভাসুর ঠাকুর অবশ্য ঘটা করে বিয়ে করেননি। তা বলে সাত্ত্বিক জীবনযাপন নয়, বাঁধা মেয়ে মানুষ ছিল তার স্ত্রী বেঁচে থাকাকালীন সময় থেকেই। এই গণ্ডগ্রামে বাচ্চা দুটোর পড়াশোনা এগোনোর সুযোগ নেই। জমিদারির দেখাশোনার ভার বিশ্বস্ত নায়েব মশাইয়ের হাতে দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে বাপের বাড়ি চলে এলেন। জলপাইগুড়ি থেকে ওদের পড়িয়ে রীতিমতো মানুষ করে ফিরে এলেন গ্রামে। ওরা ততদিনে নিজেদের দায়িত্ব বুঝে নিতে শিখেছে। বছর 4 আগে দেবেন্দ্রর বিয়ে দিয়েছেন। বছর ঘুরতেই নাতির মুখ দেখিয়েছে মনোরমা। বছর 3 অমরেন্দ্র এখন মৃণালিনী চোখের মণি। মনোরমা আবার অন্তঃসত্ত্বা। এবারে সৌরীন্দ্রের সংসার গুছিয়ে দিলেই তার দায়িত্ব সম্পূর্ণ হবে। জীবনের শেষ কটা দিন কাশিবাসী হবেন মনস্থ করেছেন।
এই মেয়ে ভোগাবে মনে হচ্ছে, বরের ধারে কাছেও যায় না, সারাক্ষণ মৃণালিনীর আশপাশে ঘুরঘুর করছে। ফুলশয্যাদের নিয়ম রক্ষা করতে পাঠিয়েছিলেন সৌরীন্দ্রর ঘরে। বউয়ের রকম সকম দেখে ছেলেও ঘাবড়ে গেছে। দুটিতে নাকি একটি কথাও বলেনি। রাত পোহাতেই আবার এসে জুটেছে খুড়িমার সাথে। বোকা মেয়ে, থাক, সময় হলে নিজেই যাবে, মনে মনে ভাবেন তিনি। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়েই সুখবরটা পেল প্রমীলা। বৌদি মা হতে চলেছে, 4 মাস চলছে। নিস্তারিণী খুব খুশি, খুশি প্রসন্ন। এখন ভালোই ভালোই সব মেটে ঠাকুরের কাছে সেই প্রার্থনা। সৌরীন্দ্র খুব একটা ক্ষতিকর প্রাণী নয়, ততদিনে বুঝেছে প্রমীলা। নিস্তারিণীর অভিজ্ঞতা বলে দিল সৌরীন্দ্র অমানুষ নয়। ভালো ঘরে বরে পড়েছে তার কালো মেয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আক্ষেপও ছুঁয়ে যায়। একটু ধৈর্য ধরলে হয়তো অমলাকে অকালে চলে যেতে হতো না। অষ্টমঙ্গলা কাটিয়ে খুশি মনে ফেরে প্রমীলা। একদিনে মনোরমার সাথে বেশ ভাব হয়ে গেছে। ভাসুর ঠাকুর খুব ভালোবাসেন দিদিকে। দিদির মুখে স্বামীর আদর সোহাগের গল্প শুনে বিয়ের একটা অন্যরূপও ক্রমশ প্রকাশ পায় প্রমীলার কাছে। লজ্জায় আরক্ত হলো, শুনতে ভালোই লাগে। সৌরীন্দ্র অবসরে খুব নোভেল পড়েন। আজকাল 2-একটা কথাও হয়। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলে রোহিণী আর গোবিন্দলালের প্রেম ঘন সংক্রান্ত বসন্ত বাতাস বয়ে আনে। ওকে শুনিয়ে জোরে জোরে পড়ে সৌরীন্দ্র। শরীর মনে আশ্চর্য পরিবর্তন অনুভব করে প্রমীলা। আজকাল খুড়িমার কাছে রাতে শোয়ার বায়না করে না বিশেষ। মুখ টিপে হাসেন মৃণালিনী। তার দায়িত্ব ক্রমশ ফুরোচ্ছে। বানপ্রস্থের সময় হয়ে এলো। সুখবর আসে পাবনা থেকে। বৌদির ছেলে হয়েছে। মা ছেলে দুজনেই সুস্থ। এদিকে মনোরমাও মেয়ের মা হলো। খুব খুশি সবাই। ছেলের পর লক্ষ্মী এলো ঘরে। প্রমীলাও আশ্বস্ত হলো বাচ্চা হতে গিয়ে সবাই মরে যায় না। ও বাড়িতে বৌদি, এ বাড়িতে দিদি দিব্যি সুস্থ আছে। মাসখানেক আতুর কাটিয়ে দিদি আবার সমহিমায় দাপিয়ে সংসার করছে আগের মতোই। বিয়ের প্রায় বছর ঘুরতে চলল। সৌরীন্দ্র এখনো হাতটি ধরেনি প্রমীলার। আজকাল অবশ্য কথাবার্তা হয়, তবে ওই পর্যন্তই। কেমন যেন ফাঁকা লাগে প্রমীলার। এবারে পাবনা গিয়ে সই সরমার সাথে দেখা। গত মাঘে ওর বিয়ে হয়েছে। বোনের বিয়েতে বাপের বাড়ি এসেছিল। সরমা বলেছিল ওর বড়কে কত আদর সোহাগ করে। শুনতে শুনতে শিউরে উঠেছিল ও। কান গরম হয়ে যাচ্ছিল লজ্জায়। কই, সৌরীন্দ্র তো এমন করে না। তবে কি কালো বলে ওকে পছন্দ হয়নি? অভিমান হয়। এবারে বাপের বাড়ি থেকে ফেরা স্তক সেই প্রশ্নটাই মনে পাক খাচ্ছে। সৌরীন্দ্র নাই, মহালে গেছে কাজে। দিন 7 হলো, কিছু ভালো লাগছে না। অদ্ভুত এক শূন্যতা ঘিরে রেখেছে ওকে। 10 দিনের দিন ধুম জ্বর নিয়ে ফিরল সৌরীন্দ্র। প্রাণ ঢেলে সেবা করল প্রমীলা। দিন 3 পর জ্বর কমল। সেদিন পথ্য করল সৌরীন্দ্র। নিজে হাতেই শিঙি মাছের ঝোলটা রেঁধেছিল প্রমীলা। দুরু দুরু বক্ষে প্রশ্নটা করেই ফেলল প্রমীলা। আমি কালো বলে আমাকে কি আপনার পছন্দ হয়নি? অবাক সৌরীন্দ্র। দুটি সজল চোখ তখন উত্তরের প্রত্যাশায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান। নিজেকে আর সংযমের বাঁধনে বাঁধতে পারে না সৌরীন্দ্র। প্রগাঢ় আলিঙ্গনে বেঁধে চুম্বন এঁকে দেয় প্রমীলার কম্পিত ঠোঁটে। অনাস্বাদিত পুলকে শরীর মন বিহবল হয়। পরিপূর্ণ নারীত্বে পৌঁছে যায় এক নিজস্ব পুরুষটিকে আঁকড়ে ধরে গভীর আশ্লেষে, পরম নির্ভরতায়। সৌরীন্দ্রর অসুস্থতার খবরে উদ্বিগ্ন মৃণালিনী ঠিক সেই সময় খোঁজ নিতে আসছিলেন। দুটো অতৃপ্ত শরীর মন তখন তৃপ্তি খুঁজে পাচ্ছে নিজেদের আবিষ্কারের আনন্দে। অস্পষ্ট শব্দ কানে এলো। অনুমানে বুঝলেন সব। দ্রুত সরে এলেন বাল্যবিধবা বৃদ্ধা। মুখে স্বস্তির মৃদু হাসি। এবার নিশ্চিন্তে কাশিবাসী হতে পারবেন তিনি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।